আজকের এই এপিসোডটা আমি যে ইমেলটা পড়ে শুরু করব, সেই ইমেলটা আমি নিজে যখন পড়েছি, পড়ার পরেই বুঝতে পেরেছি যে ওনারা দুজন খুব চিন্তায় আছেন, খুব দুশ্চিন্তায় আছেন বলা যেতে পারে। তো আপনারা তো জানেনই যে এই নতুন এপিসোড ইমেলে আমি এমন কিছু কিছু ইমেল আপনাদের সামনে পড়ি যেখানে মানুষ তাদের বর্তমান কোনো সমস্যা বা বর্তমান কোনো বিষয় নিয়ে কথা বলে। তো অবশ্যই আমি এখানে যিনি ইমেলটা করেছেন তার নাম বলছি না। তো সেই দিদি আমাকে ইমেলে জানিয়েছেন যে ওনার মা কিছুদিন আগে তার এক বান্ধবীর সাথে, মানে ওনার মা তার মায়ের আর এক বান্ধবীর সাথে কোথাও একটা শপিংয়ে গেছিলেন কলকাতায়। তো ওনার মা এমনিতে চোখে ঠিকঠাকই দেখতে পান, বাট সূক্ষ্ম কোনো কিছু দেখার জন্য বা টাকা পয়সা গোনার ক্ষেত্রে উনি কিন্তু চশমা ব্যবহার করেন, বাট কন্টিনিউয়াস যে উনি চশমা পরে থাকেন সেটা নয়। তো ওনার মা যেটা উনি জানিয়েছেন যে ওনার মা না মানে খুব ঘন ঘন চশমা পরেন, আবার চশমা খোলে, কিছু মানে খুব টানা উনি চশমা পরে থাকতে পারেন না। ইভেন যখন উনি নাকি টিভি দেখেন তখনও ডাক্তার বলেছে যে টিভি দেখার সময় চশমাটা পরতে, বাট সেটাও উনি কন্টিনিউয়াস পরতে পারেন না। তো বাড়িতে যেটা হয়, বারবার চশমা খোলা পরা করলে মাঝে মধ্যেই এখানে ওখানে ওনার রেখে দেওয়ার একটা স্বভাব আছে। এবার বাইরে যখন যায় তখন কিন্তু এটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। তো ওনার মা যখন তার এক বান্ধবীকে নিয়ে শপিংয়ে গেছিলেন, তো ওনারা বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করেন এবং মাঝে মধ্যে ওনার মা কী করেন, কোনো দোকানে হয়তো কোনো জিনিস দেখছে, তো চশমাটা খুলে একটু দেখে নিল, তারপরে টাকা দেওয়ার সময় বা জিনিসটা ভালো করে ফাইনাল দেখার সময় উনি চশমাটা পরে নেয়। তো এরকমভাবেই উনি কেনাকাটা করেন। তো ফেরার সময় উনি যখন অটোতে উঠেছেন তখন ওনার মনে হলো যে একটু চশমাটা পরি। তখন উনি যখন ব্যাগে হাত দিয়ে, যেখানে আর কি উনি চশমাটা রাখেন সাধারণত, উনি হাত দিয়ে দেখছেন যে চশমাটা নেই। তো শপিংয়ের বেশ কিছু ব্যাগ ছিল, সেগুলো উনি চেক করেন, ওনার নিজের যে পার্স সেটাও চেক করেন, তো দেখে কোথাও চশমাটা নেই। তো ওনার সাথে ওনার যে বান্ধবী ছিলেন, তো তিনি বলছেন যে তুই তো ওই দোকানে একবার খুলেছিলি, আমার এটা মনে আছে, কিন্তু ওই দোকানের পরেও আমরা 2-3 জায়গায় গেছি, এবার তুই এক্স্যাক্ট কোন জায়গায় চশমাটা খুলে রেখেছিলি লাস্ট সেটা কিন্তু আমার মনে পড়ছে না। আর যিনি ইমেলটা করেছেন তার মা, তিনি নিজেও মনে করতে পারছেন না যে অ্যাকচুয়ালি উনি চশমাটা রেখেছেন কোথায়। তো ওইখানে যে দোকান ছিল তার মধ্যে 2-3টে দোকানের নাম্বার ওনার কাছে ছিল। বিলে বা এমনিতে উনি ফোন করেন যে এরকম কোনো চশমা পাওয়া গেছে দোকানে, আমি এরকম গেছিলাম, হয়তো আমি ভুলবশত চশমাটা আপনার দোকানে ফেলে এসেছি। তো উনি যে 3টে দোকানে ফোন করেন, সেই 3টে দোকান থেকেই মানে যাদেরকে ফোন করেছে তারা বলে না, আমরা এরকম কোনো চশমা পাইনি। তো তারপরে উনি আলটিমেটলি বুঝেই গেলেন যে চশমাটা ওনার হারিয়ে গেছে। যাই হোক, তো ওনার বাড়িতে আর এক সেট নতুন চশমা ছিলই তৈরি করা, তো উনি সেই চশমাটাই ব্যবহার করা শুরু করেন। বাট ওই চশমাটা উনি দীর্ঘদিন ধরেই পরছিলেন, তো যা হয় আর কি, একটা চশমা পরে থাকতে থাকতে, আমি নিজেও চশমা ব্যবহার করি, তো একটা কমফর্ট চলে আসে। এবার যা হয় আর কি, নতুন একটা চশমা পরতে একটু প্রথম কিছুদিন একটু আনকমফর্টেবল লাগে, তারপর আস্তে আস্তে সেটাও সয়ে যায়। তো ওনার মায়েরও ব্যাপারটা সেটাই হয়, প্রথম ওনার খুব অসুবিধে হতে থাকে যে এই নতুন চশমাটা আবার পরছি। এবার ওনার ওই চশমাটা হারিয়ে যাওয়ার পর থেকে খুব অদ্ভুতভাবে, মানে কোনোখানে হয়তো এই বিষয়টাকে অন্য কোনো কিছুর সাথে হয়তো লিঙ্ক করা যাবে না, কিন্তু উনি জানিয়েছেন যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, আমার মা প্রায় রোজ ওই চশমাটা হারিয়ে যাওয়ার পর থেকে রোজ খারাপ স্বপ্ন দেখছে, এবং সেই খারাপ স্বপ্নটা মানে পড়ে যাচ্ছে, বা যেরকম আমরা খারাপ স্বপ্ন বলতে যেগুলো বুঝি যে পরিবারের কারোর কিছু হচ্ছে বা নিজে চোট পাচ্ছে, আঘাত পাচ্ছে, এই ধরনের খারাপ স্বপ্ন কিন্তু নয়। উনি রীতিমতো ভয়ের স্বপ্ন দেখছেন যে উনি ঘুমিয়ে আছেন, ওনার মাথার উপরে কেউ একজন এসে ফট করে বসে পড়ল। আবার উনি একদিন স্বপ্নে দেখছেন যে একটা বিশাল বড় শরীর, যার মাথাটা দেখা যাচ্ছে না, মানে তার মাথাটা ঘরের ছাদ অবধি চলে গেছে, যার মাথা ঠিকমতো দেখা যাচ্ছে না, সেরকম কোনো কিছু ওনার সামনে এসে দাঁড়িয়েছে, এবং দাঁড়ানোর পরে ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এটা গেল। আবার কিছুদিন পরে উনি আবার স্বপ্ন দেখেন যে ওনার হাত দুটো কেউ রাতের বেলা চেপে রেখেছে, এবং উনি মুখ দিয়ে চিৎকার করতে যাচ্ছে, ওনার মুখটাও কেউ চেপে ধরেছে। এবং এইগুলো যখন উনি স্বপ্ন হিসেবে দেখেন, ওনার মা এতটাই রিয়েলিস্টিক ওয়েতে স্বপ্নটা দেখেন
যে উনি নাকি ওঠার পরে খুব ভয়ে ভয়ে থাকেন, কারণ ওই সময়টা উনি বুঝতে পারেন না যে উনি আদৌ স্বপ্ন দেখছেন নাকি বাস্তবেই এরকম কোনো কিছু ওনার সাথে ঘটছে, মানে এতটা রিয়েলিস্টিক আর কি। তো এই বিষয়গুলো মানে পরপর পরপর ঘটছে এবং ওনার মা প্রথম খুব ভয় পেয়ে যেতেন, কিন্তু তারপরে ব্যাপারটা ভুলে যেতেন যে ঠিক আছে, যা হয়েছে, যা দেখেছি। কিন্তু এবার যেহেতু বিষয়টা প্রায় রেগুলার হয়ে যাচ্ছে, ওনার মা না ঠিকমতো ঘুমোতে পারছেন না, মানে শরীরে প্রচণ্ড ক্লান্তি আসছে, ঘুমোতে ইচ্ছে করছে, বাট উনি ঘুমোচ্ছেন না। কারণ ঘুমোলেই উনি ভাবছেন যে আমি যে মুহূর্তে ঘুমোবো আমি তার কিছুক্ষণ পরেই একটা এরকম খারাপ স্বপ্ন দেখব। এবং ওই খারাপ স্বপ্নটা যখন ওনার ভাঙছে, তারপরের 1-1.5 ঘন্টা ওনার প্রচণ্ড কষ্ট হচ্ছে। মনে হচ্ছে উনি ঠিকমতো শ্বাস নিতে পারছে না, কখনো মনে হচ্ছে ওনার সারা শরীর ব্যথা করছে, কখনো মনে হচ্ছে ওনার প্রচণ্ড মাথা ঘুরছে, মানে এরকম নানান সিমটমস হচ্ছে। তো যিনি ঘটনাটা পাঠিয়েছেন, তো ওনার মা ওনাকে ঘটনাটা প্রথমে শেয়ার করে যে এরকম হয়েছে, ওনার বিয়ে হয়ে গেছে, তো উনি অন্য জায়গায় থাকেন। তো উনি প্রথমে বুঝিয়েছে মাকে যে ঠিক আছে মা, তুমি চশমাটাকে নিয়ে হয়তো বেশি দুশ্চিন্তা করছো, আর উনি ওই চশমাটা লাস্ট প্রায় 4-4.5 বছর ধরে পরছেন। বলতে দেখো, তোমার হয়তো ওই চশমাটার সাথে একটা কমফোর্টেবল ব্যাপার চলে এসেছিলো, সেই জন্যই হয়তো তোমার এরকম কিছু হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে একজন মানুষ সে চশমা হারিয়ে ফেলেছে, অবশ্যই খারাপ লাগতেই পারে, কিন্তু তাই বলে চশমা হারানোর পর থেকেই এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখবে, এটাও কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। তো সেই জন্য ওনার মা প্রচণ্ড টেনশন করছে, বলছে যে আমার সাথে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে, আমি আর পারছি না, আমি এভাবে জেগেও থাকতে পারছি না রাতের পর রাত, আমার খুব কষ্ট হচ্ছে। তো উনি লিখেছেন যে ম্যাডাম, আপনি তো অনেক ধরনের ভৌতিক ঘটনা বলেন, অনেক ঠাকুরের ঘটনাও বলেন, তো আপনি কি আমাকে এবং আমার মাকে কোনো সাজেশন দিতে পারবেন? তো যাই হোক, প্রথমেই বলি, মানে আমি প্রার্থনা করব যে আপনার মা খুব তাড়াতাড়ি ওনার স্বাভাবিক জীবনে ফিরুন, উনার এই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখাটা বন্ধ হোক, এটা আমি প্রার্থনা করি। আর দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখুন আমি তো কোনো এক্সপার্ট নই, আর আমার নলেজও যে খুব বেশি সেটাও নয়, তবে যেটা আমার মনে হয়, কোনো কারণে আপনার মায়ের মনে একটা ট্রেস তো তৈরি হয়েছেই। এবার অনেক সময় কি হয় যে মানুষের মনে যখন কোনো একটা ট্রেস তৈরি হয়, সেটা হয়তো তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে পুরো গেঁথে যায়, এবং সেখান থেকেও কিন্তু মানুষের মনে অনেক নেগেটিভ থটস চলে আসে। তো আমার মনে হয় আপনার মা কিছুদিন বরং লাইটটা জ্বালিয়ে শুন, আর মানে শোয়ার আগে উনি যদি শ্রী হনুমান চালিসা পাঠ করে শোন, এবং যেটা বলা হয় যে ঘরের মধ্যে যদি ধূপ ধুনো কর্পূর জ্বালানো হয়, যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে বা নেগেটিভ কোনো পাওয়ার থাকে, সেটাও ঘর থেকে চলে যায়। এবং অবশ্যই আর একটা যেটা বলা হয় যে এই ধরনের স্বপ্ন দেখা বা এই ধরনের জিনিস যদি হয়, সেক্ষেত্রে বলা হয় যে খুব পরিষ্কার বিছানায় শোয়া উচিত, একদম ওয়াশ করা বেডশিটের উপরে শোয়া উচিত। তো সেগুলো আমার মনে হয় আপনার মা হয়তো মেনটেন করছেনই, তো সেটাও কন্টিনিউ করা উচিত যদি উনি মেনটেন করে থাকেন। আর একদম পজিটিভ মাইন্ডে থাকুন, যা গেছে সেটা গেছে। প্রত্যেক দিন ভালো করে ঠাকুরের সামনে সন্ধে দিয়ে আরতি করে ঠাকুরের নাম নিয়ে শ্রী হনুমান চালিসা পাঠ করে আমার মনে হয় যদি আপনার মা শোন, তাহলে এইগুলো হয়তো আস্তে আস্তে চলে যাবে। আর দেখুন, ভগবানের শক্তি বা শুভ শক্তির উপরে তো আর কিছু হয় না, যদি কোনো কারণে কোনো কিছু হয়েও থাকে, সেটা কিন্তু কেটে যেতে পারে। এবং সর্বোপরি ভগবানকে ডাকতে হবে, তিনি আমাদের সকলের মাথার উপরে আছে, আমার মনে হয় তিনি সবটাই ঠিক করে দেবে। তবে হ্যাঁ, মানে আপনি যেটা লিখেছেন যে আপনার মা এখন অবধি মনে করতে পারেননি যে উনি অ্যাকচুয়ালি চশমাটা কোথায় ফেলেছিলেন। তো দেখুন, হতেই পারে যে মানুষের ব্যবহৃত কোনো জিনিস যদি কোনো জায়গায় ফট করে চলে যায়, হয়তো সেটা কোনো খারাপ জায়গায় পড়েছিল বা কিছু একটা হয়তো হয়ে থাকতে পারে, আবার নাও হতে পারে, তো না হওয়ার চান্সই বেশি। তো সেমতাবস্থায় যদি আপনার মা ঠাকুরের নাম নেন, তারপরে শ্রী হনুমান চালিসা পাঠ করেন, ঘরে কর্পূর জ্বালান, আমার মনে হয় নেগেটিভ কোনো প্রভাব থাকলেও সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে, এটা আমার বিশ্বাস। এটুকুই বলার ছিল। আর হ্যাঁ, এটুকুও বলবো যে আপনি অন্তত 1 মাস পর একটা ইমেল করে জানাবেন যে আপনার মা এখন কেমন আছেন, হয়তো আমাদের দর্শকরাও এটা জানার জন্য উদ্গ্রীব থাকবেন। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাব আজকের সেকেন্ড ঘটনায়, এবং আজকের এই সেকেন্ড ঘটনা যেটা আমি এখন বলবো, সেটা কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা। মানে এই রকম ঘটনা সত্যি মানুষের জীবনে যখন ঘটে না, তখন মানুষের জীবনে শত খারাপ হলেও, মানে হয়তো তার জীবনে সব কিছু খুব খারাপ হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু তার জীবনের মোড় পুরো ঘুরে যেতে পারে।
কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যিই যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। ঘটনাটা যেন সকলের শোনার মতো হয়, এর আগে যেন কোথাও প্রচার না হয়ে থাকে। আর কোনো বিদ্বেষমূলক ঘটনা কিন্তু আমাদের চ্যানেলে প্রচার হয় না, তাই দয়া করে সেই ধরনের ঘটনা প্লিজ পাঠাবেন না। এটুকুই বলার ছিল। এবারে চলে যাই আজকের সেই দ্বিতীয় অভূতপূর্ব ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেটা আমাকে মধুমিতা লিখে পাঠিয়েছে। ও জানিয়েছে ও এবং ওর হাজবেন্ড দুজনই আমাদের চ্যানেলের ঘটনাগুলো নিয়মিত শোনে, ওদের খুব ভালো লাগে। তো ওদের সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটাই ও শেয়ার করেছে এবং ও আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি পুরো ঘটনাটা পড়ে গুছিয়ে আপনাদের সামনে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি এবং ওর সাথে ও জানিয়েছে যে এত বড় একটা ঘটনা যে ওর জীবনে ঘটতে পারে সেটা ওর এর আগে অবধিও কোনো ধারণাই ছিল না। এবং যখন ঘটনাটা ঘটে তারপরে ও রীতিমতো শকে চলে যায়, ও এবং ওর হাজবেন্ড, যে এটা ওদের সাথে কেন হলো, এবং সেটা বুঝতে ওদের অনেকটা সময় লেগে গেছিলো। তো আফসোস করেছে যে ম্যাডাম সেই সময় যদি আমি আপনার চ্যানেলে ঘটনাগুলো শুনতাম তাহলে হয়তো একবার বিষয়টা ভেবে দেখতাম, হয়তো আমাকে এতটা ভুগতে হতো না। যাই হোক, ও যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে ঘটনাটা বলছি। তো ঘটনাটা বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হবে। মধুমিতা যেটা জানিয়েছে যে ও একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে। তো ছোটোবেলা থেকে ও নাচ শিখতো, আঁকা শিখতো, খুব হাসি খুশি স্বভাবের একটি মেয়ে। এবার ওর বরাবরই ইচ্ছে ছিল যে ও স্কুল টিচার হবে। সেই মতো ও স্কুল টিচারই জন্য সরকারি স্কুলে পড়ানোর যে পরীক্ষা হয় সেই প্রবেশিকা পরীক্ষা ও দেয়ও, কিন্তু আনফর্চুনেটলি ও চাকরি হয় না। তো তারপরে ও এদিক ওদিক প্রাইভেট স্কুলেই চেষ্টা করতে থাকে এবং এর মধ্যেই ওর কিন্তু একটা প্রাইভেট স্কুলে চাকরি হয়ে যায়। তো সেখানেই ও পড়ানোটা শুরু করে। তো এরপরে যা হয় আর কি, মেয়েদের বাড়ি থেকে একটা সময়ের পরে সম্বন্ধ দেখা স্টার্ট হয়। তো মধুমিতার ক্ষেত্রেও সেটাই হলো, ওর বাবা মা ওর জন্য ছেলে খুঁজতে থাকে। এবার ওর সাথে যখন ওর হাজব্যান্ডের বাড়ির লোকের আলাপ হয়, তখন ওর হাজব্যান্ড দিল্লিতে কর্মরত ছিল এবং ওর হাজব্যান্ড বিয়ের আগেই ওকে বলে দেয় যে দেখো আমি বিয়ের পরে সেটেল হয়ে যাও। তার আগেও ওর হাজব্যান্ড পুনেতে 2 বছর ছিল, তারপরে দিল্লিতে, কানপুরে এরকমভাবে আর কি কাজ করতো। তো বলেছিল যে দেখো আমার বিয়ের পরে হয়তো 1-2 বছর সময় লাগতে পারে, কিন্তু আমি কলকাতাতেই সেটেল হয়ে যাব। তো ও বলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার বিয়ের পরে ও প্রথম দিল্লি চলে যায় ওর হাজব্যান্ডের সাথে। সেখানে ও ওর বর টোটাল 2.5 বছর টাক ছিল এবং বিয়ের পরে ও 5-6 মাস টাক দিল্লিতে ছিল। তারপরে ওর হাজব্যান্ডের হায়দ্রাবাদে পোস্টিং হয়। এবার ওর হাজব্যান্ড ওকে বলে যে এই হায়দ্রাবাদে পোস্টিংটা বেশি দিন থাকবে না আমার, ম্যাক্সিমাম 1-1.5 বছর। তারপরে আমি একদম কলকাতাতে, আমি অফিসে বলে রেখেছি আমি কলকাতাতেই একদম পার্মানেন্ট পোস্টিং নিয়ে নেব, এবং তারপরে তুমি তোমার যেটা ইচ্ছে, যেমন তুমি বলছো যে তোমার পড়াতে খুব ভালো লাগে, তো তুমি সেই তোমার যে কেরিয়ার পাথটা সেটাকে পার্সু করো। এবার ও বলে ঠিক আছে। তো ও যখন ওর বরের সাথে হায়দ্রাবাদ গেল, তো ওরা ওখানে একটা বেশ বড় কমপ্লেক্সে একটা ফ্ল্যাট নেয় রেন্টে। এবার ওরা যেহেতু ওর হাজব্যান্ড যে কোম্পানিতে চাকরি করতো, তো ওই কোম্পানি কিন্তু ওই রেন্টটা বিয়ার করতো এবং একটা হাইওয়ে থেকে একটু ভিতরে ঢুকেই জাস্ট ওই বিশাল কমপ্লেক্স, এবং 26 তলায় ওরা থাকতো। এবার মধুমিতা যেটা লিখেছে যে ও কিন্তু বিয়ের পরে খুব
মানে ও এর আগে খুব একটা ঘোরেনি আর কি, ঘুরতে টুরতে মানে গেছে খুব টুকটাক, কাছে কাছে পিঠে হয়তো কখনো দীঘা, কখনো পুরী, দার্জিলিং এইগুলো গেছে। কিন্তু বিয়ের পরে ও দিল্লি গেল, তারপরে আবার ওর হায়দ্রাবাদ যাওয়া, তো এইটা না ওর কাছে বেশ এক্সাইটিং ব্যাপার ছিল। দিল্লিও কোনো দিনও যায়নি, তো দিল্লি যখন ও ছিল, সদ্য বিয়েও হয়েছে, ওখান থেকে ওরা হিমাচল প্রদেশ ঘুরতে যায়, তারপরে ওখান থেকে ওরা আশেপাশের অনেক জায়গা ঘোরে, তো ওর কাছে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই ছিল। এবার হায়দ্রাবাদে যখন এলো, ওর বেশ ভালোই লাগলো যে ঠিক আছে এবার হায়দ্রাবাদটা ঘুরবো, হায়দ্রাবাদের আশেপাশের জায়গাগুলো যাব। এবং ওর বড় ওকে বলেছিল যে দেখো এখানে হয়তো আমাদের 1-1.5 বছর থাকতে হতে পারে, তো সময়টা আমরা কাজে লাগিয়ে নেব, আশপাশটা ঘুরে ফেলবো। তো সেরকমই আর কি প্ল্যানিং। এবার ওরা যে ফ্ল্যাটটায় ভাড়া ওঠে সেখানে বেশ হাই অত উঁচুতে থাকছে 26 তলায়। তো ওর প্রথম যখন ওর ফ্ল্যাটটা দেখতে আসে তখনই ওর বেশ ভালো লাগে। এবার তো কোম্পানি থেকেই ওদের মানে মোটামুটি ওদের যা ফার্নিচার দরকার একটা সংসার করতে গেলে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করে দেয়। এবং তারপরে ওরা প্রথমে এসে হোটেলে উঠেছিল, হোটেল থেকে ওরা ওই ফ্ল্যাটে শিফট করে যায়। এবার ফ্ল্যাটটার মানে ওর যে ফ্ল্যাটটা ঠিক তার মানে পাশেই হচ্ছে একটা বিশাল বড় সুইমিং পুল, আর বেশ অনেকটা ফাঁকা জায়গা। তো ওই উঁচু থেকে ওই ভিউটা দেখতে ওর ভীষণ ভালো লাগতো। এবার ওদের যে ফ্ল্যাটটা ছিল সেই প্রত্যেকটা ফ্লোরের এক একটা যে ফ্লোর, সেই প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট ছিল। এবার 5টা করে যে ফ্ল্যাট, তো সেই 5টা করে ফ্ল্যাটের প্রত্যেকটাতেই লোকজন থাকে। এবার ওই যে বললাম মধুমিতা ভীষণ হাসি খুশি একটা স্বভাবের মেয়ে, তো ও না সবার সাথে মিলেমিশে থাকতে, সবার সাথে গল্প গুজব করতে এটা ওর খুব ভালো লাগতো। ও দিল্লিতেও যেখানে থাকতো সেখানে একটা মানে ওখানে ওরা ফ্ল্যাটে থাকতো না, ওখানে একটা বাড়িতে থাকতো, একতলায়, দোতলায় ল্যান্ডলর্ড থাকতো। তো তার সাথেও কিন্তু ওর একটা খুব ভালো সম্পর্ক ছিল, ওর অনেক রান্না শিখেছিল তার থেকে, এইরকম। তো এখানে ফ্ল্যাট, তো ফ্ল্যাটের আশেপাশে মানে পাশের যে ফ্ল্যাট আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে ও যেচে কথা বলতো, তারাও কথা বলতো। এবার ওর ঠিক পাশের যে ফ্ল্যাটটা রয়েছে, তো সেই ফ্ল্যাটের মানে যে ভদ্রমহিলা ছিলেন তার সাথে ও একবার মানে তাকে দেখে একবার ও হাসে, হাই করে, কিন্তু সেই ভদ্রমহিলা খুব একটা পাত্তা দেয় না। মানে মানে মধুমিতা তাকে দেখে হেসেছে, মহিলা নিজের মতো কাজ সেরে ঘরে ঢুকে গেছে, এরকম টাইপের। এবার ও ভেবেছে যে সবাই তো সমান হয় না, হতেই পারে যে উনি হয়তো আমার সাথে কথা বলতে চায় না বা মিশতে চায় না, হতেই পারে, সবাই তো আর সমান হয় না। এবার ওদেরই ফ্লোরের অন্য একজন একটি মানে বয়স্ক দম্পতি থাকতেন, তো তাদের ছেলেমেয়েরা অনেক বড় বড়, তারা সবাই বাইরে পড়াশুনো করে। তো সেই মহিলা একবার ওকে ডেকেছিল যে তুমি এসে গল্প করো, তোমার যদি বোর লাগে, মানে টুকটাক কথাবার্তা বলতো, কোথায় থাকো কি এসব বৃত্তান্ত জিজ্ঞেস করে। তো তখন কথা প্রসঙ্গে একদিন এই মধুমিতা ওই ভদ্রমহিলাকে বলে যে এই ফ্ল্যাটে যারা থাকে, তো সেই ভদ্রমহিলাকে আমি একদিন হাসলাম, তাকে দেখে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তিনি কোনো কথা বললেন না। তো তখন বলছে যে ওর সাথে কথা বলার দরকার নেই, ওরা ওই ফ্যামিলিটা একটু ওরকমই, ওরা কারোর সাথে বিশেষ একটা কথাবার্তা বলে না খুব প্রয়োজন ছাড়া। মানে ভদ্রমহিলাও ওরকম, ওনার হাজবেন্ডও ওরকম নাকি, ওরা কারোর সাথেই কথা বলে না। আর ওদের 4টে বাচ্চা আছে, এই হাজব্যান্ড ওয়াইফ, আর ওদের 4টে বাচ্চা, 4টে মেয়ে বাচ্চা। তো বলছে ওরা এরকমই, ওরা সবার থেকে একটু আলাদা থাকে, মানে আমাদের সোসাইটিতে যদি কোনো প্রোগ্রামও হয় ওরা পার্টিসিপেট করে না, কারোর সাথে কথা বলে না, মানে ওরা নিজেদের মতো থাকতেই বেশি পছন্দ করে। এবার ও ভাবলো যে ঠিক আছে, এটা হতেই পারে, সবাই যে একদম খুব মিলে ঘুলে থাকবে, খুব আর কি সবার সাথে কথা বলতে পছন্দ করবে, সেটা তো নাও হতে পারে, এটার মধ্যে খুব একটা ভুল নেই। এবারে ও যেটা লিখেছে যে যেহেতু ও আর ওর হাজব্যান্ড মানে একটা কর্মসূত্রের জন্যই হায়দ্রাবাদ গেছিল, এবং ওখানে ওদের খুব বেশি দিন থাকার কথা নয়, পরে আর কি ওরা কলকাতাতেই সেটেল করবে এরকমই একটা প্ল্যান ছিল। তো সেই কারণে ও আর ওর হাজব্যান্ড দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছিল যে ওরা যখন কলকাতায় এসে সেটেল হবে তখন ওরা ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করবে। তো এইটা মোটামুটি ওর আর ওর হাজব্যান্ডের মধ্যে আগে থেকেই কথা হয়ে গেছিলো। এবার ওই যে বললাম যে ওই যে ওদের ঠিক পাশের যে ফ্ল্যাট, যে ভদ্রমহিলার এবং ভদ্রলোক থাকতেন, তাদের 4টে বাচ্চা। এবার বাচ্চাগুলো মাঝে মধ্যে কী করতো, বাচ্চাগুলো বলতে ধরুন ওই বড়টার বয়স 10-11,
তারপরেরটা ধরুন ১-১.৫ বছর কি ম্যাক্সিমাম ২ বছরের গ্যাপ, মানে এরকম ৪টে বাচ্চার মধ্যে না গ্যাপ হচ্ছে ওই ১.৫-২ বছরের ম্যাক্সিমাম হবে, মানে বড়োর থেকে মেজো সেজো ছোট সবকটার মধ্যেই গ্যাপ হচ্ছে ওই ম্যাক্সিমাম ১.৫ বছর, কি খুব টেনে টুনে হয়তো ২ বছর হবে, নাও হতে পারে। এবার মধুমিতা যেটা লিখেছে যে ওর না মানে বাচ্চাগুলোকে দেখতো যে দুপুরবেলা চিৎকার চেঁচামেচি করছে সিঁড়ির কাছে এসে, কখনো নামছে উঠছে কোথাও একটা যাচ্ছে। তো ও না মনে মনে ভাবতো যে আচ্ছা বাচ্চাগুলো স্কুলে যায় না, অন্যান্য ফ্ল্যাটের যারা বাচ্চা রয়েছে তারা কেউ সকালে স্কুলে যাচ্ছে বা যার যেরকম স্কুল টাইম সে সেরকম যাচ্ছে, কিন্তু ৪টে বাচ্চার একটা বাচ্চাকেও স্কুলে যেতে দেখতো না। তো একদিন কি হয়েছে, ও নিচে ওই সবজিওয়ালা আসতো ওদের ফ্ল্যাটে, তো ও সবজি কিনতে গেছে, তো দেখছে যে ওই বাচ্চাগুলো এমনি আর কি ঘুরছে, ওই কম্পাউন্ডের মধ্যে ঘুরছে, ছোটো মেয়েটার হাতে একটা বল রয়েছে, ঘুরছে। তো এমনি জিজ্ঞেস করেছে যে মেজো মেয়েটাকে যে কোন ক্লাসে পড়ো। তো মেয়েটা তখন বলে যে আমরা স্কুলে পড়ি না, আমরা হোম স্কুলিং করি, মানে বাড়িতেই পড়াশুনো করে। এবার ও আর কিছু জিজ্ঞেস করেনি, ও বলেছে আচ্ছা ঠিক আছে। তো তখন না ও আর একটা কথা জিজ্ঞেস করেছিল যে তোমরা 4 বোনেই কি বাড়িতে হোম স্কুলিং করো? তো মেয়েটা বলেছে হ্যাঁ। এবার এটা শুনে না ওর একটুখানি অবাক লেগেছে যে 4টে বাচ্চা, মানে এখনকার দিনে 4টে বাচ্চাকে মানে মানুষ করাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ, সব দিক থেকে ফিনান্সিয়ালিও একটা বিশাল চ্যালেঞ্জ থাকে, কারণ এখন সব কিছুরই ভীষণ দাম হয়ে গেছে। তারপরে বাচ্চাদের স্কুলের ফিজ সমস্ত কিছুই যথেষ্ট এক্সপেন্সিভ। তো না মনে মনে ভাবে যে বাচ্চাগুলোকে স্কুলে পাঠাতে পারে না, কি দরকার ছিল এদের 4টে বাচ্চা নেওয়ার। এবার বুঝতেই মানে এটা না মানে আপনারাও হয়তো বুঝতে পারবেন যে অনেক ফ্যামিলিতে আগেকার দিনে তো এটা খুবই ছিল, এখনকার দিনেও মানে ছেলে হওয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে 4টে হোক 5টা হোক 6 নম্বর বাচ্চাও যদি একটা ছেলে হয় তাহলেও শান্তি। তো মধুমিতা মনে মনে ভাবে যে নিশ্চয়ই এরাও ছেলের আশায় মানে আশা করেছিল, সেই কারণেই কনসিভ করেছে, তারপরে 4টে মেয়ে হয়েছে। এবার 4টে মেয়ে তাদেরকে খাওয়াতে পড়াতে তো হবে, সেখানে তো আর কোনো কম্প্রোমাইজ করা যাবে না, তো সেই জন্য হয়তো এডুকেশনের ক্ষেত্রে এটা করেছে। এবার ও না ওর বরের সাথে সমস্ত কথাবার্তা আলোচনা করতো, তো এটা আর কি আলোচনা করে যে জানো তো আমি মেয়েটার সাথে কথা বললাম, তো মেয়েটা আমাকে বললো ওরা 4 বোনই নাকি হোম স্কুলিং করে। তো তখন ওর বর বলছে যে জানো তো এটা এখন মানে অনেক জায়গাতেই হচ্ছে ইন্ডিয়াতে, যারা ধরো খুব বড় লোক মানে প্রচণ্ড মানে আর কি বিশাল যাদের অবস্থা বিশাল ব্যবসা ট্যাবসা আছে, তাদের বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু এখন অনেকেই এই জিনিসটা তারা করছে, তারা হোম স্কুলিং করছে। এবার সত্যি কথা বলতে কি ও যেটা লিখেছে যে ওই লোকটা কাজে বেরোতো, মানে লোকটা কাজকর্ম করতো, ফলে ওদেরকে দেখে না খুব যে বিশাল বড় লোক সেটা দেখে কিন্তু কখনো মনে হয়নি। তো তখন মধুমিতা স্বাভাবিকভাবেই বলেছে যে অবভিয়াসলি ওদের হয়তো এই ফ্ল্যাটটা কেনা, ওরা হয়তো মালিক ফ্ল্যাটের, কিন্তু এখনকার দিনে খুব বড় লোক হলে সে কথা আলাদা, না ঠিক আছে যাই পড়াশোনা করুক সেই তো ব্যবসাতেই বসবে, কিন্তু তবু একটা মানে মিনিমাম একটা এডুকেশন একটা বোর্ড এক্সাম তো দিতে হয়। তখন ও বলছে তুই ছাড়ো না, হয়তো সম্ভব নয়, লোকটার হয়তো সেরকম রোজগারপাতি নেই, আর একটা ভালো স্কুলে মোটামুটি পড়াতে ভালো টাকাই খরচা হয়, 4টে মেয়েকে পড়াতে হবে, সেটা সেই জন্য হয়তো উনি এরকম করেছে। তখন উনিও ভাবলো যে হ্যাঁ হতে পারে। তোর না একটু খারাপই লাগতো মেয়েগুলোর জন্য, কারণ মেয়েগুলো কি করতো মানে দুপুরবেলা সারাদিন বাড়িতে থাকতো, তো দুপুরবেলা কি হতো 4টে মেয়েই সিঁড়ি দিয়ে নেমে আর কি হুটোপাটি করতে করতে নেমে যেত নিচে কম্পাউন্ডে, ওরা খেলাধুলো করতো, আর ওই সময় যেহেতু অন্য কোনো ছেলেমেয়েরা অ্যাভেলেবেল থাকতো না, তো ওরাই একাই খেলাধুলো করতো 4 বোনে। তারপরে ও দেখতো যে মানে ময়লা ফেলার জন্য হয়তো বড় মেয়েটা মানে টুক করে ঘরের সমস্ত ময়লা গিয়ে নিচে ফেলে এলো, মানে বেশ টুকটাক কাজকর্ম করতো। এবার এই যে ফ্যামিলিটা, ওই যে বললাম যে ওই ফ্লোরেরই অপোজিটের যে ফ্ল্যাটটা ছিল, তো সেই ফ্ল্যাটে মাঝে মধ্যে ওর যাতায়াত ছিল, ভদ্রমহিলা ভালো কথা বলতেন। তো ওই কথাটা বলেছে যে এই ফ্ল্যাটে এরা 4টে বাচ্চা, আমার খুব খারাপ লাগছিল যে ওরা স্কুলে যায় না। তো তখন ওই ওই ফ্ল্যাটের যিনি আর কি ওনার মহিলা ছিলেন তিনি বলছেন আসলে ওর বাবার একটা ব্যবসা ছিল, ভালো ব্যবসা ছিল আর কি, ইলেকট্রনিক্সের ব্যবসা ছিল, কিন্তু সেটা নাকি 2 বছর আগে ক্ষতি হয় আর কি, তাতে লস হয়, এবং মেয়েগুলো নাকি আগে স্কুলে পড়তো, তো ওই লসটা হওয়ার পর থেকে উনি নাকি মেয়েদের স্কুলটা ছাড়িয়ে দিয়েছেন, এবং ওদের নাকি বাড়িতে টিচার আসে, সেই টিচার একজন টিচারই 4 জনকে পড়ায়।
তখন বলছে যে মানে ওদের কোনো আত্মীয় স্বজন কিছু নেই। তখন বললো, দেখো এত তো জানি না, ওদের সাথে তো অত কথা হয় না, তবে এটুকু আমরা জানতে পেরেছি যে লোকটার একটা এরকম ফিনান্সিয়াল প্রবলেম হয়েছিল। মানে ওদের যখন আর কি ইন্টারনাল যে মিটিংগুলো হয়, ওদের একটা ফ্ল্যাটের মেনটেন্যান্স একটা মোটা টাকা দিতে হয়েছিল একবার ওই কিছু রিপেয়ারিংয়ের কাজের জন্য। তো তখন লোকটা নাকি বলেছিল যে আমি একবারে এতগুলো টাকা দিতে পারবো না, আমি ইনস্টলমেন্টে টাকা দেবো। তো তখন তার কারণ হিসেবে লোকটা এটা বলেছিল যে তার নাকি ব্যবসায় মানে লোকসান চলছে। তো তখন ওর তো শুনে খুব খারাপ লাগলো যে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো, যাই হোক কিছু করার নেই। তো এবার ওরা কি করতো, মাঝে মধ্যে ওরা ঘুরতে যেত, মানে হয়তো একটা দিন ছুটি বেশি পেলো, কোনো কারণে কোনো হলিডে থাকলো, তো ওরা ঘুরতে বেরিয়ে যেত। এবার ও একটা জিনিস খেয়াল করে যে ওদের বিল্ডিংয়ে ঢোকার মুখে, মানে ওদের যে টাওয়ারটা সেখানে ঢোকার মুখে ওই মানে ওদের যে ওই ব্যালকানিটা, সেই ব্যালকানিটা আর কি দেখা যায়। তো খেয়াল করতো যে ওই যে ভদ্রমহিলা ওকে না ব্যালকানি থেকে খুব দেখতো, মানে দেখে কথা বলতো সেটা নয়, কিন্তু ওর দিকে তাকিয়ে থাকতো। এবার যেহেতু মধুমিতা একবার কথা বলতে চেষ্টা করেছিল, ওই মহিলা কথা বলেনি, তো সেই জন্য মধুমিতা না যেচে পড়ে কথা বলতো না, কিন্তু বুঝতে পারতো যে লিফটে দেখলে বা নিচে কখনো কম্পাউন্ডে দেখলে ওই মহিলা না ওর দিকে বেশ একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এবার এরা না ওর একটুখানি মাঝে মধ্যে অস্বস্তিজনক লাগতো যে এই মহিলা আবার এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে, কিন্তু ও ব্যাপারটাকে ইগনোর করে যে ঠিক আছে তাকিয়ে আছে তো ঠিক আছে তাকিয়েই থাক। এবার একদিন কি হয়, একদিন ওই ওই মহিলাই যার আর কি ওই 4টে সন্তান, সে একদিন তার যে ফ্ল্যাটের সামনের যে দরজাটা, ঢোকার যে দরজাটা, সেই দরজাটা একটা কাপড় দিয়ে মুছছে। আর তখন মানে প্রত্যেক দিনই প্রায় দুপুরের দিকে ওই সবজি যারা বেচে তো তারা এরকম কার্ট নিয়ে আসতো। ও কী করতো, দুপুরবেলা নিজে নিচে গিয়ে সবজিটা কিনে আনতো। এবার ও ফ্ল্যাট থেকে বেরিয়েছে, তো তালা দিচ্ছে, তো সেই সময় সেই পাশের ফ্ল্যাটের যে ভদ্রমহিলা সে ওকে ডেকেছে, ডেকে বলছে যে তোমরা এই ফ্ল্যাটে নতুন ভাড়া এসেছো তাই না? তখন ও বলেছে হ্যাঁ আমরা নতুন ভাড়া এসেছি। এবারে ওর না এটা শুনে একটু অবাক লাগে যে আমি সেদিন একে দেখে হাসলাম, কথা বলার চেষ্টা করলাম, তো ইনি এরকম ভদ্রমহিলা মুখ ঘুরিয়ে চলে গেল, এই আবার আমাকে আজকে জিজ্ঞেস করছে। তো ও না একটুখানি রেস্ট্রিক্ট হয়, মানে আর বেশি কথা বাড়ায় না। তো এবার ও ভাবলো কি যে ভদ্রমহিলা লিফটটা যেদিকে সেদিকটাই ওনার ফ্ল্যাটটা, কিন্তু ওদিক করে দাঁড়িয়েছে, তো ও ভাবলো যে ঠিক আছে আমি তাহলে স্টেয়ার কেস দিয়ে নেমে যাই, বা দুটো ফ্লোর নেমে যাই, তারপরের ফ্লোর থেকে আমি লিফটটা ধরে নেব। এবার ওই ভদ্রমহিলা বলছে যে একদিন আমাদের ঘরে আসো না, আসলে এই ফ্ল্যাটে তো অনেকে দেখতে আসে, তো তুমি একদিন আমার দিকে তাকিয়েছিলে, কিন্তু আমি ভাবলাম যে তুমি হয়তো এই ফ্ল্যাটটা দেখতে এসেছো, তাই হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। আসলে এই ফ্ল্যাটটা যার সে আমাকে বলেছে যে আমার ফ্ল্যাটের সম্পর্কে যদি কেউ কিছু জিজ্ঞেস করতে আসে তো কথা না বলতে, সেই জন্য আমি আর তোমার কথায় আমি আর ইন্টারেস্ট দেখাইনি। কিন্তু এখন আমি লক্ষ্য করছি যে তোমরা এখানেই থাকো, তোমার হাজবেন্ড খুব সম্ভব, তো তোমরা দুজন এখানেই থাকো। এবার তখনও বুঝতে পারলো আচ্ছা তাহলে এই জন্য ওই ভদ্রমহিলা সেদিন আমার সাথে মানে কথা বলার ইন্টারেস্ট দেখায়নি। হতেই পারে, একটা ফ্ল্যাট যখন ভাড়ায় থাকে তখন অনেকে দেখতে আসে, হয়তো মানে সারা সপ্তাহে প্রচুর লোক দেখতে আসে, এবার সবাই যদি একটা একটা করে কথা বলে তাহলে এনার পক্ষে সেটা একটু অস্বস্তি সূচক হতেই পারে, এটা খুব অস্বাভাবিক নয়। তো ভদ্রমহিলা বলে আসলে সারাদিন বাচ্চাদের নিয়ে ঘরে থাকি, তো প্রচুর কাজকর্ম থাকে, মানে বেশ উনি একটা গল্প জুড়ে দেয়। তো তখন ওই মহিলা বলছে যে আচ্ছা তুমি নিচে সবজি কিনতে যাচ্ছ? তখন বলছে হ্যাঁ আমি সবজি কিনতে যাচ্ছি। তো তখন ওই মহিলা বলছে কি যে আমাকে তুমি 2 কেজি আলু আর পেঁয়াজ কিনে এনে দেবে, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। তো তখন ও না একটুখানি মানে অবাক হয় যে মানে তখন বলছে আপনি নিজে নিচে এসে কিনে নিন, কতক্ষণ লাগে, আপনি নয় আগে নেবেন আমি পরে নেব। তখন বলছে না আমি বাচ্চাদের খাবার বানাচ্ছি, ওদের খুব খিদে পেয়ে গেছে, আজকে ঘরে এত কাজ ছিল, আমার না রান্নাটা করতে খুব দেরি হয়ে গেছে, এখন যদি আমি নিচে যাই আমার 10-15 মিনিট তো সময় যাবে, ওদের খুব খিদে পেয়ে গেছে। তো তখন ওই ভদ্রমহিলা বলছে যে ঠিক আছে তুমি দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসছি। তো তখন ও বলছে না ঠিক আছে আপনি রান্নাটা করুন, আমার কাছে টাকা আছে, আমি নিয়ে আসছি, কত টাকা হলো আমি আপনাকে বলে দেবো, তখন না হয় আপনি আমাকে টাকাটা দিয়ে দেবেন।
তো ভদ্রমহিলা তো খুব খুশি হলেন, বললে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ বললো। তো বলার পরে মহিলা ঘরে ঢুকে গেল আর ও নিচে নেমে গেল। এবার ও না তখন ভাবছে যে আমি মহিলাকে কি ভাবছিলাম, যে আমার সাথে ইচ্ছে করে কথা বলেনি বা কিছু, আমার তো এই ব্যাপারটা ভাবা উচিত ছিল যে সত্যিই তো একটা ফ্ল্যাটে আমি এসছি, ওরা তো আর জানতো না যে আমরা এখানে ভাড়া থাকি, তো ঠিক আছে এটা আমারই ভুল। তো ও নিজের বাজার যা নেয়ার নিয়ে 2 কেজি আলু আর পেঁয়াজ নিয়ে ওই যখন ও উপরে ওঠে নিজের ঘরে আগে নিজের মালটা রেখে ও পেঁয়াজ আর আলু নিয়ে ওই ভদ্রমহিলার ফ্ল্যাটে মানে কলিং বেল বাজায় যে ও দিয়ে দেবে। তো ও যখন কলিং বেলটা প্রেস করেছে তো ভদ্রমহিলা যথারীতি দরজাটা খুলেছে। দরজা খুলে ওকে বলছে, না না তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে থেকো না, তুমি ঘরে আসো। এবার ওর বর বেরিয়ে গেছে অফিসে, ওর এমনি যে ওর ঘরে খুব কাজ ছিল তাও নয়, তো ও একটু লজ্জা পায়, বলে না না ঠিক আছে আমি পরে কখনো আসবো। তখন ও বলছে না না তুমি আসো না। তো দেখছে যে মানে ঘরটা বেশ সুন্দর করে সাজানো, সামনে বসার ঘরটা। এবার দেখছে যে ভদ্রমহিলা সত্যিই রুটি ফুটি করছিল, তরকারি রুটি সব রান্নাবাড়ি করেছে। তো তখন ওকে ওর যা টাকাটা হয়েছিল সেই টাকাটা ওকে দিয়ে দেয়, আর ভদ্রমহিলা খুব ভালো ব্যবহার করে। তো বলছে যে আসলে সারাদিনে প্রচুর ব্যস্ত থাকি, প্রচুর কাজ, বুঝতেই পারছো বাচ্চাদেরকে দেখতে হয়, তার মধ্যে ওরা তো বাড়িতেই পড়াশুনো করে, তোর পড়াশুনোটাও আমাকে দেখতে হয়। তো বুঝতে পারলো যে সত্যি ভদ্রমহিলা ভীষণ রকমভাবে ব্যস্ত একজন মানুষ। তো ওকে তারপরে বলছে যে তুমি তো এখানে এসছো, তো আমার মা আমাকে একটা মিষ্টি বানানো শিখিয়েছিল, তো ওই নারকোলের একটা মিষ্টি ওকে খেতে দেয়। এবার ও তো বলছে না না আমি খাবো না, বলছে না না তুমি খাও না, আমি বানিয়েছি, তুমি তো এই মিষ্টিটা কখনো খাওনি, তুমি খেয়ে দেখো, একবার খেলে তোমার বারবার খেতে ইচ্ছে করবে। আর মধুমিতা যেটা জানিয়েছে যে ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে ও মিষ্টি খেতে। তো এবার মুখে না না বলছে, কিন্তু এই মিষ্টিটা থেকে এত সুন্দর গন্ধ আসছে, আর ও দেখেই বুঝতে পারছে যে মিষ্টিটা খেতে দারুণ হয়েছে, বেশ বড় একটা মিষ্টি। তো যাই হোক টুকটাক কথা বলতে বলতে ও মিষ্টিটা খেয়ে নেয়। মিষ্টি খেয়েছে, জল খেয়েছে, তারপরে ওর ফ্ল্যাটে চলে এসেছে। আর ভদ্রমহিলা বলছে যে আসলে আমার সাথে কতটা তো কারোর কথাবার্তা হয় না, কিন্তু তোমার সাথে আমি কথা বলে আমার এত ভালো লাগলো, তুমি মাঝে মধ্যেই, তুমি তো ফ্ল্যাটে এই সময়টা একাই থাকো, তো তুমি যখন ইচ্ছা হবে তুমি চলে আসবে, এসে আমরা গল্প করবো, আমারও খুব ভালো লাগবে। সারাদিন এই সংসারের কাজকর্ম থাকে, সেভাবে কথা বলা বা গল্প করার তো সময় পাই না, তো তোমার সাথে কথা বললে আমার খুব ভালো লাগবে, তুমি একটু এসো। তো দেখছে যে ঠিক আছে, ভদ্রমহিলার ব্যবহার যথেষ্ট ভালো, খুব ভালো কথাবার্তা বললো। আর ভদ্রমহিলা রান্নার সম্পর্কে তার প্রচুর জ্ঞান রয়েছে, তো রান্না নিয়েও অনেক কথা হয়েছে প্রথম দিনই। তো ও ভাবলো যে ঠিক আছে, আমারও বোর লাগে দুপুরবেলাটা, তো মাঝে মধ্যে আমি এনার কাছে গিয়ে গল্প করব। তো সেই থেকেই ওই পাশের ফ্ল্যাটের ভদ্রমহিলার সাথে ওর কিন্তু একটা বেশ সখ্যতা তৈরি হলো। এবার সখ্যতা তৈরি হয়েছে, মাঝে মধ্যেই ও যেত, কথা বলতো। তো ভদ্রমহিলা বলছে যে জানো তো, এই যে আমাদের এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের না বেশিরভাগ লোকই না একদম ভালো না, জানো তো। তো বলছে কেন? বলছে যে না, তুমি তো নতুন এসছো, আর তোমরা তো টেনান্ট, তোমরা ভাড়াটে, তো তোমরা অতটা বুঝতে পারবে না, কিন্তু এই যে সোসাইটিটা রয়েছে আমাদের, এখানে না 2-3 জন মাথা আছে, এই 2-3 জন মাথা পুরো সোসাইটিটাকে চালায়, আর সবার সম্পর্কে, অনেকের সম্পর্কে আর কি উল্টোপাল্টা বলে বেড়ায়। এবার ওর ব্যাপারটা একটু অড লেগেছে, তখন বলছে কেন? তখন বলছে যে জানো তো, মানে এই যে আমাদের সোসাইটিতে ধরো একটা কাজ হবে, একটা কোনো লিফটের রিপেয়ার হোক বা কোনো একটা অনুষ্ঠান হোক, তো এখানে আগে এরা অনেক বেশি বেশি টাকা করে চাঁদা তুলতো প্রত্যেকটা ফ্ল্যাটের ঘর থেকে। তো আমার হাজবেন্ড সেটা নিয়ে প্রতিবাদ করে, বলে যে কেন শুধু শুধু এত পয়সা কেন খরচা করা হচ্ছে, কী খাতে খরচা হচ্ছে সেটাও আমরা জানি না। তো তারপর থেকে ওদের আমাদের উপরে খুব রাগ হয়ে গেছে, এবং এমন রাগ হয়ে গেছে যে ওদের মানে যেহেতু সবার সামনে কথাটা বলেছে আমার হাজবেন্ড, তো সেই প্ল্যানটা ওদের ভেস্তে যায়। তো তারপর থেকে ওরা আমাদের নামে অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে, অনেক রকমের বাজে মন্তব্য করে, এবং ওদের যেহেতু এই ছোটোখাটো কাজ দেখিয়ে সোসাইটির সবার থেকে টাকা তোলার ব্যাপারটা অনেকটাই কমে যায়, প্রায় বন্ধই হয়ে যায়। তো তারপর থেকে ওদের আমাদের উপরে বিশাল রাগ, ওদের ছেলেমেয়েরা আমার মেয়েদের সাথে খেলে না, এরকম টাইপের আর কি অনেক কথাবার্তা বলল। এবার তখন না ও মনে মনে চিন্তা করে যে ওদের যে ওর যে অপোজিটের যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের ভদ্রমহিলাও কিন্তু বলেছিল যে এরা কারোর সাথে মেশে না।
এবার তখন মধুমিতা বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটেছে। তো ওর মনে হলো যে আরে এই ভদ্রমহিলা যেটা বলছে এটা তো মানে ঠিক কথাই। সামান্য কোনো কারণে সোসাইটির সবার থেকে যদি টাকা পয়সা তোলে এবং সেটার যদি ঠিকঠাক মতো হিসেব না পাওয়া যায়, খুব স্বাভাবিক যে কেউ প্রশ্ন করতেই পারে। তো তখনও বুঝতে পারলো যে আচ্ছা ঠিক আছে এই ব্যাপার তাহলে। এবার মধুমিতা না সব কিছুই ওর হাজব্যান্ডের সাথে শেয়ার করতো, তো এটাও শেয়ার করে। তো ওর হাজব্যান্ড বলে যে দেখো তুমি এসব বিষয়ের মধ্যে ঢুকো না, ঠিক আছে আমরা তো ভাড়াটে, আমাদের আর কি আছে, আমরা এখানে ম্যাক্সিমাম 1 বছর 3-4 মাস এরকমই থাকবো, তার বেশি তো আর থাকবো না, আমার অফিসে কথা বলা হয়ে গেছে, মোটামুটি ওই সময়ের পরে আমরা কলকাতা সেটেল হয়ে যাব। এবার ও বেশ মজা আছে, ওই পাশের ফ্ল্যাটে যায়, গল্প করে, একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে ততদিনে। এবং মাঝে মধ্যেই ওই ভদ্রমহিলা ওকে অনেক রকমের জিনিস মানে অনেক রকমের ডিশ রান্না করে খাওয়াতো, মানে উনি বাড়ির জন্য রান্না করতো, তো সেখান থেকে ওকেও দিত, ও খেত এবং ওর খুব ভালো লাগতো। এবার কিছুদিন পর থেকে এবার ওই মহিলাটা একদিন ওকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমরা মানে তখন আর কি ওদের ভালো রিলেশন হয়ে গেছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। তো তখন ওকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি বাচ্চা নেবে না? তো তখন ও বলছে যে হ্যাঁ আমরাও প্ল্যান করছি, আসলে আমি তো এখানে আমার হাজব্যান্ডের কাজের সূত্রে এসেছি, আর আমাদের মানে আসল জায়গা হচ্ছে কলকাতা, আমরা কলকাতারই বেসিক্যালি, তো আমরা ভাবছি যে ওখানে সেটেল হয়ে যাই, তারপর চিন্তা ভাবনা করা যাবে। তো ভদ্রমহিলা বলছে যে দেখো তোমাকে একটা কথা বলি, তুমি না বেশি দেরি করো না, বেশি বয়স করে বাচ্চা নিও না, অনেক অসুবিধে হতে পারে, তো তোমরা প্ল্যান করো। আর দেখো আমি এখানে আছি এবং আমার বুঝতেই পারছো 4-4টে বাচ্চা, আমার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে, তো তোমার যদি এখানে বাচ্চা হয়ে যায়, তুমি বাচ্চাকে আমার কাছে দিয়ে বিন্দাস ঘুমোবে, নিজের কাজকর্ম করবে, আমি তোমার বাচ্চাকে অনেকক্ষণ দেখে দেবো, আমার বাচ্চা মানুষ করার অনেক অভিজ্ঞতা আছে, এরকম নানান কথাবার্তা বলে। এবার মধুমিতা আমাকে যেটা লিখেছে যে ও না সেই সময় খুব সাদাসিধে একটা মেয়ে ছিল, মানে সাদাসিধে বলতে এখন ও যেটা লিখেছে যে দিদি আমি এখন আমাকে যদি কেউ এরকম কোনো কথা বলে, হয়তো আমি সেই কথাগুলোকে মানে কথাগুলো কর্ণপাতই করবো না, আমার কাছে কথাগুলোর বিশেষ কোনো ভ্যালুই হবে না। কিন্তু ওই সময় আমাকে যখন এই ভদ্রমহিলা, যে আমার সম্পর্কে কেউ নয়, সে যখন আমাকে এই কথাগুলো বলে, আমার না ভীষণ ভালো লাগে, মানে একদম নিজের দিদির মতো করে কথাগুলো যখন আমাকে বলেছিল, আমার মনে হলো যে আরে আমার যদি একটা দিদি থাকতো, সেও হয়তো আমাকে এভাবেই বলতো। মানে ওর না কথাগুলো খুব ভালো লাগে শুনে, যে উনি আমার কেউ নয়, অথচ মানে বাচ্চা মানুষ করা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট জব, তো সেইখানে উনি বলছেন যে উনি আমাকে সাহায্য করবেন, আমার বাচ্চাকে উনি রাখবেন যাতে আমি ঠিকমতো রেস্ট নিতে পারি বাচ্চা হওয়ার পরে। উনি ভাবে যে এটা কজন বলতে পারে, কজন এরকমভাবে মানে আপন করে কথাগুলো কেউ কাউকে বলতে পারে, এটা তো একটা মানে ইটসেলফ একটা বিশাল বড় বিষয়। তোর না ওই ভদ্রমহিলার প্রতি মানে ভরসা, বিশ্বাস, রেসপেক্ট যেন আরও বেড়ে যায়। তো ওর হাজব্যান্ডকেও কথাটা বলে, ওর হাজব্যান্ড বলছেন বাবা নিজের 4-4টে বাচ্চা মানুষ করার পরে আবার অন্যের বাচ্চাও মানুষ করার শখ জাগে, তো মানে বিশাল ব্যাপার। তো তখন ওর হাজব্যান্ড ব্যাপারটাকে একটুখানি হেসে উড়িয়ে দেয়। এবার ও না মানে সত্যি চিন্তা করে যে সত্যি যদি আমি এখন বাচ্চা নিই আর এই ভদ্রমহিলা যদি সত্যি এটা করতে পারে, তাহলে তো বেশ ভালো হবে ব্যাপারটা। তো ওর হাজব্যান্ডকে যখন এই বিষয় নিয়ে বলে আর কি, ওর হাজব্যান্ড বলছে দূর তুমি ছাড়ো তো, উনি নিজে 4-4টে বাচ্চা মানুষ করেছে বলে ইজিলি ওনার কাছে এটা হয়তো কোনো ব্যাপারই না, তাই হয়তো তোমাকে এভাবে বলেছে। আর দেখো নিজের বাচ্চা নিজেকেই মানুষ করতে হবে, নিজেকেই বড় করতে হবে, এসব কে কী বললো এসব তুমি কথা একদম কান দিও না, আমরা যেরকম প্ল্যান করেছি সেই প্ল্যান ওয়াইজই আমরা চলবো। এবার ও ভাবলো যে হ্যাঁ এটাও ঠিক কথা, ও যেটা বলেছে মানে ওর ওই ভদ্রমহিলার প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল যে ঠিক আছে উনি যখন বলছেন তার মানে কিছু তো আর কি ভালো আছেই। যাই হোক, তো এই করে মোটামুটি মানে ওরা আর কি ওখানে আছে প্রায় ধরুন ওই 9-10 মাস হয়ে গেছে। এবার 9-10 মাস ওখানে কাটানোর পরে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যেটা ও লিখেছে মধুমিতা, যে ওই মহিলার সাথে মানে ওর ঠিক পাশের ফ্ল্যাটের ওই মহিলার সাথে যখন থেকে ওর সখ্যতা হয়, ও খেয়াল করে ওর ফ্ল্যাটের অপোজিটের যে ভদ্রমহিলা ছিল
সে ওর সাথে কথাবার্তা বলা অনেকটা কমিয়ে দিয়েছে। এবং যদিও এতে তাতে ওর খুব একটা কিছু মনেও হয়নি, ওর কিছু একটা মানে এটা ফিল হয়নি যে কেন কথা বলা কমিয়েছে বা কিছু। তো তত কিছু পাত্তাও দিত না। তো যাই হোক, এই সময় ওর হাজব্যান্ড ওকে বলে যে আমার যে ম্যানেজার সে আমাকে বলেছে যে আর 2.5 মাস পরে ওরা এখান থেকে আমাকে রিলিজ করে দেবে এবং আমরা ফাইনালি কলকাতা সেটেল করছি। এবার এটা শুনে ওর যেমন একদিকে খুব আনন্দ হয়, আর একদিকে ওর একটুখানি দুঃখও হয় যে এখানে আমি বেশ ভালো ছিলাম, এত সুন্দর একটা ফ্ল্যাট থেকে ভিউটা খুব সুন্দর, এবং ওই পাশের যে ভদ্রমহিলা তার সাথে না মানে ওর একটা প্রত্যেকদিন একটা এমন গল্প হতো, মানে ও খুব বিশ্বাস করতো এই মহিলাকে, মানে এতটা বিশ্বাস করতো যে ও মানে ওই ভদ্রমহিলার বিয়ের অ্যালবাম দেখছে, তারপরে একসাথে দুজনে মিলে হয়তো কোথাও একটা পাশে একটা মার্কেট রয়েছে সেই মার্কেটে যেত, ভীষণ ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো। তো যখন শোনে যার 2.5 মাস পরে ওরা এখান থেকে চলে যাবে, এটা না ওর কাছে কীরকম একটা মানে যতটা না আনন্দ পায়, ও ভেবে দেখে যে আনন্দের থেকে বেশি ওর খারাপ লাগছে। তো তখন ওর হাজব্যান্ডকে না মানে এটা বলতে পারছে না যে না যাবো না বা কিছু, তখন বলে যে জানো তো মানে এই হায়দ্রাবাদ আমার না খুব ভালো লেগে গেছে, এবং এই জায়গাটাকে আমি ভেবেছিলাম যে এই জায়গাটা কখনই আমার নিজের হবে না, বা আমি এই জায়গাটার সাথে আপন করে নিতে পারবো না, জায়গাটার সাথে আমি মানাতে পারবো না, কিন্তু সত্যি বলতে কি আমার না মানে এই হায়দ্রাবাদ ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তোর হাজব্যান্ড বলে যে কি বলছো তুমি যদি এটা আমাকে আগে বলতে আমি সেভাবে প্ল্যান করতাম, কিন্তু আমি এতদিন থেকে বলে রেখেছি, আর আমাদের পুরো ফ্যামিলি কলকাতায় রয়েছে, তুমি বলছো যে তুমি হায়দ্রাবাদেই থেকে যেতে চাও। তো দেখছি যে ওর হাজব্যান্ড সমস্ত প্ল্যান ট্যান করে রেখেছে, তো বললো না সেটা নয়, কিন্তু মনে মনে অ্যাকচুয়ালি চাইছিল হায়দ্রাবাদ ছেড়ে না যেতে, বিশেষত ওই ফ্ল্যাটটা ছেড়ে না যেতে। তো ভাবছে যে আমি যদি এখন পাশের যে ভদ্রমহিলা, ওনার নাম ছিল রেনু, ভাবছি যে আমি এখন যদি রেনুদিকে কথাটা বলি তাহলে রেনুদিরও মনটা খুব খারাপ হয়ে যাবে। তো উনি মাঝে মধ্যে ওকে রান্না করে খাওয়াচ্ছে, তারপরে ওনার বাপের বাড়ি উনি মাঝখানে গেছিলো, সেখান থেকে কিছু একটা ঠাকুরের পুজো টুজো দিয়ে একটা প্রসাদ এনে দিয়েছিল, সেটা ও নিজেও খেয়েছে, ওর হাজব্যান্ডকেও দিয়েছে। যাই হোক, তো ওর ওখানে না মানে একটা পুরো ফ্যামিলির মতো হয়ে গেছিলো। একটা জিনিস মধুমিতা খেয়াল করেছিল যে 4টে মেয়ে ছিল, 4টে মেয়ের মধ্যে না একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হচ্ছে 2টো মেয়ে মানে বড় 2টো মেয়ে কিছুটা এক দেখতে, আবার ছোট 2টো মেয়ে কিছুটা এক দেখতে, মানে বড় 2টো মেয়ের মুখমণ্ডলের একটা মিল রয়েছে, আবার ছোট 2টো মেয়ের মুখমণ্ডলে আর এক রকমের মিল রয়েছে। তো এবার একদিন কি হয়েছে, মধুমিতা ওই পাশের যে রেনু বলে যে মহিলা তাকে বলে যে জানেন তো আমরা 2 মাস পরে চলে যাব। তো ওই মহিলা তো খুব অবাক হয়ে গেছে যে কি তোমরা চলে যাবে, বলছে হ্যাঁ আমরা 2 মাস পরে চলে যাচ্ছি। তো ভদ্রমহিলা তো বলছে না তোমরা যেও না, এটা খুব ভালো জায়গা, হায়দ্রাবাদ একটা এত ভালো শহর, কেন এত ভালো শহর ছেড়ে যাবে তুমি, এরকম শহর কোথাও পাবে না, কলকাতার থেকেও এটা খুব ভালো, এরকম নানান কথাবার্তা আর কি ওকে বলে, এবং ওকে রীতিমতো বলে যে তুমি তোমার হাজব্যান্ডকে বলো যেন মানে এখানেই পার্মানেন্ট পোস্টিং নিয়ে নেয়, কারণ এই হায়দ্রাবাদের মতো এত ভালো জায়গা, এত সুযোগ সুবিধা তুমি অন্য কোথাও পাবে না, অ্যাটলিস্ট কলকাতাতে তো তোমরা পাবেই না, এরকম করে ওকে বলে। তো ও আর কি বলবে, কারণ ও তো মনে মনে জানে যে এখন এটা চেঞ্জ করা কোনোভাবেই সম্ভবপর নয়। তো বলে যে না রেনুদি আমাদেরকে তো যেতে হবে, তবে একটা কথা বলছি, আপনার সাথে কিন্তু আমার একটা যোগাযোগ কিন্তু থাকবেই, এবং আমার এই জায়গাটা যা ভালো লেগেছে আমি হয়তো এখানে বছরে একবার ঘুরতে আসতেও পারি, আর আপনারাও কিন্তু কলকাতায় গেলে অবশ্যই আগে আমাদের বাড়িতে যাবেন, মানে এরকম কথোপকথন হয়। এবার ও খেয়াল করে যে রেনুদিকে জবে থেকে ও বলেছে যে ওরা আর এখানে থাকবে না, উনি না মানে একটু কীরকম যেন মানে ওনার বাড়ি গেলে রেনুদি যেন একটুখানি কীরকম চুপচাপ আপসেট হয়ে থাকে, আর কথায় কথায় বলে যে একটু চেষ্টা করো না এখানে থেকে যাওয়া, তুমি তোমার বরকে বলো, দেখো তোমাদের তো বেশি দিন বিয়ে হয়নি, তুমি যদি এখন তোমার বরকে বলো যে না আমি এখান ছেড়ে যাবো না, একটু বুঝিয়ে বলো, দেখবে তোমার বর কিন্তু কথাটা শুনে নেবে, এরকম করে ওকে মাঝে মধ্যেই বলে। যাই হোক, এবার ওরও মনে মনে যে হায়দ্রাবাদ ছেড়ে আসতে ইচ্ছে করছিল সেটা একদমই নয়, ও লিখেছে
যে দিদি আমি সত্যি বলছি, আমার একদম মনে মনে ইচ্ছে ছিল না হায়দ্রাবাদ ছেড়ে আসার, কিন্তু যেহেতু আমি আমার হাজবেন্ডের সাথে অনেক আগে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং ও সেই ওয়াইজ অফিসে বলে রেখেছিল, তখন আর কি কিছু করা সম্ভব নয়। এবং ওর হাজবেন্ড মনে প্রাণে চাইছিল কলকাতাতেই সেটেল করা, যেহেতু দুজনেরই বাবা মায়েরা কাছাকাছি থাকে এইরকম। যাই হোক, তো ওকে আর ওর হাজবেন্ডকে তো একদিন ডেকে ওই মহিলা বেশ খাওয়া দাওয়া করায়, ওরা যায় খাওয়া দাওয়া করে, সব ঠিকঠাক আর কি হয়ে যায়। তো ওরা নির্দিষ্ট দিনে ওই হায়দ্রাবাদ থেকে সমস্ত কিছু নিয়ে কলকাতায় এসে সেটেল করে যায়। তো কলকাতায় ওর হাজবেন্ড একটা ফ্ল্যাট কিনেছিল, 2 BHK একটা ছোট ফ্ল্যাট, সেটা কিনেছিল। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে ওরা তো এসে ওই ফ্ল্যাটে আর কি থাকা শুরু করলো, এবং ওই ফ্ল্যাটটা ছিল ঠিক মাঝখানে, মানে পজিশন ওয়াইজ মাঝখানে, মানে ওর বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির মাঝামাঝি একটা জায়গায়। এবং ওরা কি করতো, প্রত্যেক উইকেন্ডে শ্বশুর বাড়ি চলে যেত, উইকেন্ডটা কাটিয়ে আবার ওরা ওই ফ্ল্যাটে চলে আসতো। মানে একটা উইকেন্ড ওরা শ্বশুর বাড়িতে কাটাতো, একটা উইকেন্ড বাপের বাড়িতে কাটাতো, এরকমভাবে। প্রথম কিছুদিন ওদের সব কিছু খুব ঠিকঠাক যায়। এবার ওর হঠাৎ করেই আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ওরা ওখানে মানে কলকাতায় আসে, সেটেল হয়, তার 1 মাস পর থেকে ও আর ওর হাজবেন্ড ঠিক করে যে এবার ওরা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করবে। এবার এদিকে ওর ব্যাংকে কিছু একটা সমস্যা হয়, তো ব্যাংকের কাজ তো ওয়ার্কিং ডেতেই হবে। তো ও তখন ভাবলো যে ব্যাংকের কাজটা করতে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লাগবে। তো ও তখন ওর বাপের বাড়িতে চলে গেল, আর ওর হাজবেন্ড শ্বশুর বাড়ি থেকে অফিস যাতায়াত করতো, আর ওই 3 দিনের জন্য বাপের বাড়িতে এলো। এবার ছোটোবেলা থেকেই ও কিন্তু মানে ওর মানে যে বাপের বাড়ির যে পাড়া, সেখানে ছোটো থেকেও বড় হয়েছে, এবং মোটামুটি ওখানের আশেপাশের লোকেদেরকেও সবাইকেই চেনে। তো ও ব্যাংকে গেছে, মানে বললাম ব্যাংকের একটা কাজ ছিল, তো ব্যাংকে গেছে। এবার ব্যাংকে যেখানে ও গেছে, যে ব্যাংকে গেছে, সেই ব্যাংকে ওর অনেক অল্প বয়সেই ওই ব্যাংকেরও অ্যাকাউন্ট খোলে। তো ওখানে ওর মানে যে কাজটা হচ্ছিল, তোকে বলেছে যে আপনি আধা ঘন্টা আপনাকে বসতে হবে, আধা ঘন্টা হয়ে গেলে আমি আপনাকে ডেকে নিচ্ছি, আপনার কিছু সাইনের দরকার আছে, তারপরে আপনার কাজটা হয়ে যাবে। তো আধা ঘন্টা ও আর কি বাড়িতে আসবে, আধা ঘন্টাও ব্যাংকেই বসে থাকে। তো ব্যাংকে যখন ও বসে আছে, তো সেই সময় ব্যাংকে একটা ভদ্রমহিলা আসে। ভদ্রমহিলার বয়স ওই ধরুন 55 থেকে ধরুন 60-এর মধ্যে হবে। চুলগুলো পুরো ধবধবে সাদা, একটা সাদা লালের মধ্যে একটা শাড়ি পরেছে, ভীষণ স্মার্ট একজন মহিলা, যাকে দেখতেও খুব সুন্দর, মানে খুব মানে একটা দিব্য ব্যাপার রয়েছে যার চেহারায়, শরীরে। তো ভদ্রমহিলা ব্যাংকে আসে, এসে কিছু একটা কথা বলে ব্যাংকের একটা কাউন্টারে দাঁড়িয়ে, তো একটা ফর্ম নেয়। তো ফর্মটা নেওয়ার পরে উনি না একটুখানি মনে হচ্ছে কিছু একটা ওনার সমস্যা হচ্ছে। তো ও তো খেয়াল করছে, বসে আছে চুপচাপ, তো খেয়াল করছে বিষয়টা। তো ও দেখে ওই মহিলা ওর সামনে এসেছে হঠাৎ করে, এসে ওকে খুব মানে বিনয়ীভাবে ওকে বলছে যে আচ্ছা মা, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? তো ও বলছে হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলুন। তখন বলছে আসলে আমার চোখের চশমার পাওয়ারটা চেঞ্জ হয়েছে, তো আমি চশমা করতে দিয়েছি, কিন্তু আমার খুব মাথাটা যন্ত্রণা করছে, এই জায়গাটা ঠিক কী লেখা আছে আমাকে একটুখানি পড়ে বলতে পারবে? আমার একটুখানি প্রবলেম হচ্ছে পড়তে। তো লেখাটা পড়ে বলে দিয়েছে যে এইটা লেখা আছে, আপনাকে এই ইনফরমেশানটা এখানে দিতে হবে। তো ভদ্রমহিলা বললেন, মানে থ্যাংক ইউ বললেন প্রথমে, তারপরে ওকে খুব আর কি প্রশংসা করলেন যে জানো তো অনেককে ব্যাংকে বা এরকম কোনো জায়গায় কিছু প্রশ্ন করলে বা কিছু জিজ্ঞেস করলে না খুব বিরক্ত হয়, তুমি খুব ভালো মেয়ে যে তুমি আমাকে এত সুন্দর করে ব্যাপারটা বললে। তো বললো না না কাকিমা, এরকম কোনো ব্যাপার না, আপনি জিনিসটা করে নিন। তো ভদ্রমহিলা ব্যাংকের আবার ওই কাউন্টারে গিয়ে কিছু একটা কাজ করলো কি করলো না সেটাও দেখেনি। তো উনি যখন বেরিয়ে যাচ্ছে ব্যাংক থেকে, ওই মহিলার একটা কথা বলে ওকে হঠাৎ করে, বলছে যে মা, তোমাকে একটা কথা বলবো। তখন মধুমিতা বলছে হ্যাঁ বলুন। বলছে যে তুমি না খুব সাবধানে থাকবে, খুব সাবধানে থাকবে, এবং তোমার মন যেটা বলবে অলওয়েজ সেটা শুনবে। তোমার মন যদি বলে কোনোটা ঠিক, তাহলে তুমি ঠিক,
আর যদি তোমার মন বলে যে না এটা ভুল, তাহলে জানবে সেটা ভুল। সবসময় নিজের মনে শুনবে আর নিজের মনটাকে না খুব শান্ত ধীর স্থির রাখবে, দেখবে সব কিছু তোমার ভালো হবে। আর খুব সাবধানে থাকবে। এইটা বলে মহিলাটা মৃদু হেসে ব্যাংক থেকে বেরিয়ে যায়। এবং ও যেটা লিখেছে আমাকে, যে দিদি আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি ব্যাংকে দুপুরবেলা বসে আছি এবং ওই ভদ্রমহিলা আমাকে খুব সাধারণ কয়েকটা কথা বললেন, কিন্তু আমার সারা শরীর দিয়ে মনে হলো যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বুঝতে পারলাম না যে এই মহিলা আমাকে ঠিক এই কথাগুলো কেন বলল এবং উনি কে। আমি অনেক মনে করার চেষ্টা করলাম, কারণ ওই ব্যাংকে আমার ছোটোবেলা থেকে যাতায়াত রয়েছে, আমি মোটামুটি সবাইকেই চিনি। আমাদের এলাকায় যে ওই মহিলা ওরকম দেখতে কোনো মহিলা থাকে না সেটাও আমি খুব ভালো করে জানি। এবং যখন ও একটু সম্বিত এলো, ও বাইরে বেরিয়ে দেখছে যে মহিলা কোথাও নেই, থাকার কথাও নয়, কারণ 5-7 মিনিট হয়ে গেছে উনি বেরিয়েছে। ওর না খুব অদ্ভুত রকমের একটা ফিলিংস হয়। ও ভাবে যে মহিলা আমাকে কেন এই কথাটা বলল। তো যেদিন বলল, ও লিখেছে যে দিদি আমাকে যেদিন ওই মহিলা এই কথাগুলো বলল, ঠিক তার পরের দিন থেকে আমার না প্রত্যেক দিন রাতের বেলা ওই 1:30-2 নাগাদ আমার ঘুম ভেঙে যেত। ঘুমটা কেন ভাঙতো সেটা আরও ভয়ঙ্কর। উনি বলছে যে আমি হায়দ্রাবাদে ওই যে রেণুদির স্বপ্ন দেখতাম। আমি দেখতাম যে ওই রেণুদি মহিলা চুল খুলে কীরকম একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে, এবং আমি স্বপ্নে দেখতাম যে আমি যে খাটে শুয়ে আছি ঠিক আমার খাটের পাশে ওই রেণুদি দাঁড়িয়ে রয়েছে এবং চোখগুলো বড় বড় করে, চোখ থেকে মনে হচ্ছে যেন লাল হয়ে আছে, রক্ত ঝরছে, এরকম টাইপের আমি দেখতাম। এবং এটা দেখে আমার এত ভয় লাগতো আমি উঠে পড়তাম, এবং সেই যে উঠে পড়তাম আমার আর ঘুম হতো না। এবং এইটা সপ্তাহে 3-4 দিন করে হওয়া শুরু হলো। এবার ওনার হাজব্যান্ড একাধবার খেয়াল করেছে যে মধুমিতা এরকম ঘুমের মাঝখানে উঠে পড়ছে, ঠিকমতো ঘুমোচ্ছে না, পায়চারি করছে, জল খাচ্ছে, ব্যালকনিতে যাচ্ছে। তো ওর হাজব্যান্ড বলেছে যে তোমার কি হয়েছে যে তুমি রাতের বেলা ঘুমোতে পারো না? তখনও বলছে না আমার আসলে খুব অস্বস্তি হচ্ছে, আমি কখনো কখনো মনে হচ্ছে খারাপ স্বপ্ন দেখছি। তো তখন ওর বর ওকে বলছে যে দেখো তুমি খুব বেশি ফোন স্ক্রল করো, আর তুমি ভালো জিনিস দেখো, ভালো গান শোনো, ভালো কোনো কন্টেন্ট দেখো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি এমন কিছু দেখো না যেটা তোমার মাইন্ডে স্ট্রেস তৈরি করছে। এবার ও ভাবছে যে আমি নিশ্চয়ই তাহলে কিছু ভুল করছি। এবার ও ভাবছে যে রেণুদিরকে আমি এভাবে দেখছি কেন। আমার সাথে রেণুদির ও যখন কলকাতায় আসে তারপরে কিন্তু রেণুদির সাথে ওর ঠিক পরপরই হয়তো প্রতিদিনই একবার করে ফোনে কথা হতো। কিন্তু এবার যখন 2-3 সপ্তাহ হয়ে গেছে ওরা কলকাতায় এসেছে, ও কিছুটা বিধি হয়ে পড়েছে, তো না দেখছে যে রেণুদিকে ফোন করলে রেণুদির ফোনটা লাগে না, নয় ফোনটা পুরো রিং হয়ে কেটে যায়, আদারওয়াইজ ফোনটা কানেক্টই হয় না। কিন্তু ও প্রত্যেক দিনই প্রায় রেণুদিকে এরকম স্বপ্নে দেখছে, ভয়ঙ্কর চোখ করে ওর দিকে তাকিয়ে রয়েছে। এবার ওর মনে না কোথাও একটা ডাউট চলে আসে যে কিছু তো ব্যাপার আছে। দেখবেন আপনি ধরুন হঠাৎ করে একটা মানুষকে নিয়ে একটা ভয়ঙ্কর কিছু দেখছেন, এবার সেটার কোথাও কোনো লিঙ্ক নেই বা কোথাও কোনো কারণ নেই, এটা কিন্তু হতে পারে না, এটা কিন্তু হওয়া সম্ভব নয়। তো ওর মনে না এই বিষয়টা চলে আসে যে কিছু তো ব্যাপার আছে। যাই হোক, তো এর কিছুদিন পরে ধরুন এই 3-4 সপ্তাহ পরে এই 3-4 সপ্তাহ কিন্তু ওর প্রচণ্ড স্লিপে ঘুমানোর ক্ষেত্রে প্রচণ্ড ডিস্টারবেন্স হচ্ছে। আর মাঝে মধ্যেই দেখছি না ওর খাটের পাশে রেণুদি দাঁড়িয়ে রয়েছে, কখনো মনে হচ্ছে ওরা যে ফ্ল্যাটটায় থাকছে সেই ফ্ল্যাটের ছাদের কোণায় রেণুদি দাঁড়িয়ে আছে, এবং প্রত্যেকবারই দেখছে যে ওর প্রতি একটা তীব্র আক্রোশ, একটা ভীষণ রাগ নিয়ে তাকিয়ে রয়েছে, এবং এটাও কিছুতেই বুঝতে পারছে না যে কেন হচ্ছে। আর সেই সময় থেকে কিন্তু রেণুদির সাথে ওর ফোনে যোগাযোগটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এবার ও ভাবতে যাচ্ছে রেণুদির কি তাহলে কোনো শরীর টরীর খারাপ হলো বা কী হলো। এবার ও না ওর হাজব্যান্ডকে বলেও ছিল, তো ওর হাজব্যান্ড একদিন ওকে একটু রাগ করেই বকাবকি করে যে কি তুমি বারবার রেণুদি করছো, ওখানে ছিলে ভালো কথা হতো ঠিক আছে, এখন যদি ফোন না লেগে থাকে তাহলে তুমি বা এত ভাবছো কেন, উনি হয়তো যোগাযোগ করতে চাইছে না, বা হয়তো ওনার ফোন চুরি হয়ে গেছে বা কোনো কারণে নাম্বারটা নেই, তুমি ভাবছো কেন, ওনার যদি কল করা হয় উনি তোমার নাম্বার তো সেম আছে, উনি কল করতেই পারে, উনি কল করছে না নিশ্চয়ই এটাই ধরে নিতে পারো যে উনি চাইছে না।
তোমার এত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। এবারে ওর তো তাও কিছুতেই মন থেকে বিষয়টা যাচ্ছে না, আর ও কিন্তু ওর হাজব্যান্ডকে এই স্বপ্নের বিষয়ে অতটা ডিটেলসে কিছু বলেনি। যাই হোক, তো ওরকমই 3-4 সপ্তাহ পরে ও বাড়িতে টেস্ট করে এবং টেস্টে ওর প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আসে। ও তো খুব খুশি, ওর হাজব্যান্ডও খুব খুশি যে ওদের রেজাল্ট পজিটিভ এসছে। তো ওখানকারই একটা ভালো ডাক্তারকেও দেখায়। তো সেই ডাক্তার বলে যে আল্ট্রাসাউন্ড করতে হবে, যেটা হয় আর কি একদম আর্লি প্রেগনেন্সিটা কনফার্ম করার জন্য। ওর মানে ইউরিন স্যাম্পেল দিয়ে ওখানে টেস্ট করে, সেই টেস্টটা পজিটিভ আসে। এবার ওর যখন ওই হার্টবিট শোনানোর, বাচ্চার যে হার্টবিট শোনানোর যে আর কি টেস্টটা হয়, যেভাবে আর কি ওই আল্ট্রাসাউন্ডটা করা হয়, ও কিন্তু একটা বেশ নাম করা একটা ক্লিনিকে যায় এই টেস্টটা করানোর জন্য। সেখানে যখন টেস্ট করে, এবং যিনি টেস্টটা করছিলেন তিনি কিন্তু যথেষ্ট তার মানে কোয়ালিফাইড, তার স্কিল রয়েছে। সে বলে যে আমি ঠিক বুঝতে পারছি না, আমি এখানে কোনো হার্টবিট শুনতে পাচ্ছি না, মানে একদম বলে দেয়, এবং সেটা রিপোর্টে লিখেও দেয় ইভেন, যে হার্টবিট শুনতে পাচ্ছে না। স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন যে এরকম একটা নিউজ যে কোনো মানে ধরুন কেউ মা হতে চলেছে, সে হয়তো জানতে পেরেছে তার রিপোর্ট দেখে যে সে মা হতে চলেছে, তাকে যদি কিছুদিন পরে এটা বলা হয় যে আমি হার্টবিট শুনতে পাচ্ছি না, তার কাছে বিষয়টা কতটা খারাপ, কতটা মন ভাঙার মতো বিষয় হতে পারে একবার নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। ওর খুব কষ্ট হয়, ওর ভীষণ কষ্ট হয়, কিন্তু মানে ওর এত কষ্ট হয় যে ওখানেই কেঁদে ফেলে। ওর হাজব্যান্ড ওকে বোঝায় যে দেখো তুমি এভাবে কান্নাকাটি করো না। ও তখন বলছে এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। তো ওর হাজব্যান্ড ওকে বলছে যে দেখো তুমি এত ভেঙে পড়ো না, ঠিক আছে তোমার যখন মনে হচ্ছে আমরা অন্য আর একটা জায়গায় টেস্ট করাবো। তো যাই হোক, তার পরের দিনই ওরা আর একটা এরকম নাম করা জায়গাতেই যায়, যেখানে এই ধরনের টেস্টগুলো কিন্তু খুব ভালোভাবে করা হয়। বাট আনফর্চুনেটলি সেখানেও কিন্তু ওকে বলে যে আমরা কোনো হার্টবিট শুনতে পাচ্ছি না। ওর আবার মানে ভীষণ খারাপ লাগে। ও মানে লিখেছে যে দিদি আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হচ্ছিল, কিন্তু আমার সেই মুহূর্তে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল যে এটাও ভুল, এটা হতে পারে না, আমার সন্তান একদম ঠিক আছে, কোনো কারণে হয়তো এদের ভুল হয়েছে। এবার দেখুন দুটো টেস্ট পরপর 2 দিন করালো, 2 দিনই ভুল হবে এটাও তো খুব একটা স্বাভাবিক বিষয় নয়। আর ও যে কোনো জায়গা থেকে করিয়েছে সেটাও না, যথেষ্ট ওয়েল নোন জায়গা থেকে করিয়েছে, তাদের মেশিন ভালো, যারা করেছে তারাও যথেষ্ট এক্সপার্ট। কিন্তু কোথাও ওর মনের একটা তীব্র মানে বিশ্বাস ছিল যে এই রিপোর্টগুলো ভুল। তো ওর মায়ের সাথে কথা বলে, ওর মা মানে স্বাভাবিকভাবে তিনিও একটু ভেঙে পড়েন, কিন্তু তিনি মানে ওর মাকে বলে যে মা আমার মন বলছে এগুলো সব ভুল, আমার সন্তান একদম ঠিক আছে। এবার ডাক্তারকে সে রিপোর্ট পাঠানো হয়েছে, ডাক্তার বলছে যে এরকম তো হওয়ার কথা নয়, এই সপ্তাহে তো চলে আসা উচিত হার্টবিট, এরকম বলে। এবার ও না মনে মনে কোথাও ভাবছে যে না এটা হতে পারে না, এবং সেই সময় ওই মহিলার কথা মনে পড়ে যার সাথে ওর ব্যাংকে দেখা হয়েছিল, এবং তিনি ওকে যেটা বলেছিল যে তোমার মন যেটা বলবে সেটাই জানবে ঠিক, সেটাই সত্যি। এবার ও না দুটোর মধ্যে রিলেট করতে পারছে না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটতে চলেছে। যাই হোক, তো ওর মাকে বলে মা আমাকে তো 2জন এরকম কথা বলেছে, এখন ডাক্তারও আমাকে বলছে ভিজিটে আসার জন্য, তো ডাক্তারের কাছে যাওয়ার আগে তুমি আমাকে কিছু বলো যেটা করে আমি আমার সন্তান যে ঠিক আছে ও ভালো আছে সেটা আমি শুনতে পাই। তোর মা মানে ভাবছেন যে আমি কী বলবো আর মেয়েকে এই অবস্থায়। তো তখন মানে হঠাৎ করেই বলে না যে ভগবান হয়তো অনেক কিছু প্ল্যান করে রাখে, তো তখনই ওর মা একজনের মানে আর কি সন্ধান পায়। তো সেই যে ভদ্রলোক কিন্তু কোনো তান্ত্রিক বলুন মানে ওরকম পূজারি, কোনো অঘরী কিচ্ছু না, সে একদম সাধারণ একজন ব্যক্তি, সে অন্য সম্পূর্ণ প্রফেশনে আছে, কিন্তু সে নাকি অনেক কিছু বলতে পারে। এবং এই লোকটার মানে যে খবর সেটা ওর মা খুব অদ্ভুতভাবে পায়। উনি বাজারে গেছিলেন, তো বাজারে গিয়ে এক মানে বাজার বিক্রেতার থেকে তিনি হঠাৎ করে একটা কথা প্রসঙ্গে এরকম একটা লোকের কথা জানতে পারে, এবং তিনি থাকেন হচ্ছে উত্তরাখণ্ডে। সে নাকি ওই পাড়ায় কোনো একজন আত্মীয়ের বাড়িতে এসেছিল,
এবং সে আগেও এরকম এসেছিল এবং অনেকজন তার কাছ থেকে বেশ উপকার পায়। তোর মা সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে ওখানে যায়, মধুমিতাকে নিয়ে ওখানে যায় এবং ভদ্রলোকের দেখা পায়। তো ওই ভদ্রলোক তখন ওকে বলে যে তোমার গর্ভের যে সন্তান, সে সন্তান একদম ঠিক আছে, কিন্তু তোমার এই সন্তান কেউ কেড়ে নিতে চাইছে এবং সেই জন্য সে তোমাকে দীর্ঘদিন ধরে, মানে একদিন দুদিন না, বলছে দীর্ঘদিন ধরে তোমার ক্ষতি করে গেছে। তোমার ভিতরে যে সন্তান আসবে সে সন্তানকে কেড়ে নেওয়ার জন্য সে বহুদিন থেকে চেষ্টা করছে, বহুদিন থেকে, এবং সে তোমাকে বশীকরণও করেছে, সে তোমার ক্ষতি করেছে, সে তোমার, মানে তুমি হয়তো সেখান থেকে দূরে আছো কিন্তু তোমার সমস্ত কিছু খবর তার কাছে পৌঁছে যাচ্ছে এবং তার হাতে সেই ক্ষমতা আছে যে সেই ক্ষমতার বলে সে যাতে তোমার ক্ষতি করতে পারে। কিন্তু ভগবান তোমার সাথে আছে, যেই কাজটা করে সেটা খুব নিম্নরুচির কাজ করেছে, সে কোনোদিন সফল হবে না। এই বলে ওকে বলে যে তুমি মা দুর্গার, মা মহাগৌরীর যে রূপ, তুমি মা মহাগৌরীর পুজো করো এবং ওকে বলে দেয় কীভাবে কী পুজো আর্চা করতে হবে এবং বলে যে তুমি এই পুজোটা করে তারপরে ডাক্তারের কাছে যাও। আমি তোমাকে বলছি, আমি তো কালকে বেরিয়ে যাব, আমি আবার উত্তরাখণ্ড চলে যাব, কিন্তু আমি তোমাকে বলছি তুমি মায়ের পুজোটা করো, মায়ের কাছে করুণা ভিক্ষে চাও এবং দেখবে ডাক্তারের কাছে যখন তুমি যাবে দেখবে ডাক্তার বলবে তোমার সব ঠিক আছে। তো ও তখন ওর মাথায় একটা জিনিসই থাকে যে ওকে পুজোটা করতে হবে, খুব ভালো করে নিষ্ঠা করে পুজো করে এবং পুজো করেই ও তারপর ডাক্তারের কাছে যায়। এবং সেই ডাক্তার একটা অন্য ক্লিনিকে ওকে ডেকেছিল, যেই ক্লিনিকে ডাক্তার নিজে ওর ওই টেস্টটা করে এবং সেখানে কিন্তু একদম ডাক্তার ওকেও শুনিয়েছে বাচ্চার হার্টবিট এবং ডাক্তার বলে বাচ্চা একদম ঠিক আছে, মানে এই গেস্টেশনাল এজে যেরকম বাচ্চা হওয়া উচিত একদম সেটাই আছে, কোনো প্রবলেম নেই এবং ওর পুরো প্রেগনেন্সি খুব স্মুথলি কাটে, কোনো অসুবিধে হয়নি, ও সুস্থ সবল পুত্র সন্তান হয়, খুব ভালো আছে। কিন্তু পরে যেটা জানতে পেরেছিল, ওই যে ভদ্রমহিলা ছিল না, ওই রেনুদি, সে অ্যাকচুয়ালি ওই খারাপ কাজটা করেছিল এবং করেছিল কারণ তিনি পুত্র সন্তান চাইছিলেন, তাই সে কোনোভাবে ওকে কালো জাদু করে, ওকে বশীকরণ করে ওর সেই সন্তানকে নিজের কাছে কোনোভাবে নিয়ে আসতে চাইছিল। হয়তো এটা কোনোদিনই হতো না, কিন্তু সেই ক্ষতিটা কিন্তু করেছিল। এবং পরেও এটাও জানতে পারে যে ওই রেনুদি কিন্তু ওই লোকটার প্রথম স্ত্রী নন। ওই যে বলেছিলাম যে দুটো মেয়েকে একই রকম দেখতে, আবার ছোটো দুটো মেয়েকে একই রকম দেখতে, তো ওনার প্রথম পক্ষের স্ত্রীর ওই দুটো মেয়ে এবং দ্বিতীয় পক্ষের এই রেনুদি হচ্ছে ওই দুটো মেয়ে। কিন্তু ওনার প্রথম পক্ষের স্ত্রী কোনো কারণে কোথাও চলে গেছে বা কিছু একটা হয়েছে, তো সেই জন্য এই 4টে মেয়েকে নিয়ে এই রেনুদি ওই তার বরের সাথে ওখানে থাকতো এবং রেনুদি ওকে যা যা বলেছিল তার প্রচুর কথাই কিন্তু মিথ্যে ছিল, সেটাও ও পরে জানতে পারে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার।